নমস্কার ছাত্রছাত্রীরা, আমি অন্বেষা, জিওগ্রাফির টিচার। আপনাদের লুসি অনলাইনের পক্ষ থেকে আবার একটা স্বাগত জানাচ্ছি নতুন ক্লাসে। তো প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ আগের সপ্তাহে আমার একটু মানে আপলোডের অসুবিধার জন্য আমি আগের সপ্তাহে আপনাদের ক্লাস নিতে পারিনি। তো আজকে আমরা ফটাফট যা যা বাকি আছে সেগুলো কমপ্লিট করে পরের চ্যাপ্টারে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলুন শুরু করি। আজকের আমাদের চ্যাপ্টার কি আছে না, পৃথিবীর গতিসমূহ। পৃথিবীর গতিসমূহ ক্লাস 9 এর চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার। তো এই ফার্স্ট চ্যাপ্টার নিয়ে এটা মূলত আমাদের 3 নম্বর পার্ট। তো এই 3 নম্বর পার্টে হচ্ছে কি না, এর আগে আমরা হচ্ছে কি বিষয়ে ডিসকাস করেছি, আমরা হচ্ছে পৃথিবীর মানে গ্রহরূপে পৃথিবীর যে হচ্ছে অন্যান্য গ্রহের সাথে পৃথিবীর যে হচ্ছে বৈশিষ্ট্যগুলো সেগুলো দেখেছি। তারপর পৃথিবীর আবর্তনের বিষয় দেখেছি। আজকে আমাদের লাস্ট পার্ট আছে পৃথিবীর গতিসমূহের, সেটা কি চলুন দেখে নিই। আজকে লাস্ট পার্ট কি না, পৃথিবীর পরিক্রমণ। তো পৃথিবীর পরিক্রমণ এই বিষয়টা আমাদের আজকে হচ্ছে দেখতে হবে। আপনারা ছোট থেকেই হচ্ছে এই পৃথিবীর আবর্তন পরিক্রমণ এই বিষয়ে অনেক ভালোভাবেই জানেন, সুতরাং খুব বেশি হচ্ছে আপনাদের এটা বোঝাতে হবে না। কিন্তু তাও আমরা হচ্ছে যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ভালো করে একবার দেখে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে পৃথিবীর পরিক্রমণ। পরিক্রমণ জিনিসটা কি না, পৃথিবী সূর্যের চারিদিকে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার পথ ধরে কি করে না ঘুরে বেড়ায়। ঠিক আছে, মানে সূর্যের চারিদিকে কি একটা নির্দিষ্ট পথ আছে, এমন নাকি এবড়ো খেবড়ো ভাবে চলে যাচ্ছে। একটা নির্দিষ্ট পথ আছে, সেই নির্দিষ্ট পথটা ধরে যখন সূর্যের চারিদিকে পৃথিবী হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, সেটাই হচ্ছে কি না আমাদের হচ্ছে এই পৃথিবী পরিক্রমণ, মানে পৃথিবী সূর্যের প্রতি পৃথিবী পরিক্রমণ। ঠিক আছে, তো পরিক্রমণ বা বার্ষিক গতি বা রেভলিউশন। ঠিক আছে, মনে রাখবেন রেভলিউশন রোটেশন দুটো আলাদা। রোটেশন মানে বোঝায় কি পৃথিবীর আবর্তন, মানে পৃথিবী যে নিজের অক্ষের উপর নির্ভর করে তার হচ্ছে অক্ষের চারিদিকে ঘুরছে, সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন, which is called as rotation. বাট যখন আমরা হচ্ছে পৃথিবীর পরিক্রমণের কথা বলি, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী হচ্ছে তার চারিদিকে একটা নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে চলছে, দ্যাট ইজ কল্ড অ্যাজ রেভলিউশন বা পরিক্রমণ। ঠিক আছে, তো পৃথিবী পরিক্রমণের মূল বৈশিষ্ট্যগুলো কি, প্রথমত বলি পথের বিষয়। একটু আগেই বললাম কি পৃথিবী হচ্ছে একটা নির্দিষ্ট এবং উপবৃত্তাকার। ঠিক আছে, উপবৃত্তাকার জিনিসটা কি, উপবৃত্তাকার বলতে আমরা বলতে পারি ডিমের মতো। ঠিক আছে, তো সার্কেল বা বৃত্ত সেটা কি একেবারে পারফেক্ট একটা শেপ হয়। ঠিক আছে, একটা যেমন কয়েন, পয়সা, মুদ্রা, তো তার একটা কি পারফেক্ট গোল শেপ হয়। ঠিক আছে, কিন্তু যখন এই যে আমরা ডিমের কথা বলি, ডিমের ক্ষেত্রে কি সেটাকে কিন্তু আমরা বৃত্ত বলি না, আমরা কি বলি উপবৃত্তাকার। মানে সেটা কি প্রায় বৃত্ত, কিন্তু হচ্ছে কি একদিক একটু মানে এবড়ো খেবড়ো টাইপের আছে, মানে একদিক একটু বেশি বড় আর একদিকটা একটু কম। তো এটাকে কি বলছে না উপবৃত্তাকার। ঠিক আছে, তো এই উপবৃত্তাকার পথ কি না আমাদের হচ্ছে সূর্যের চারিদিকে যে পৃথিবী কক্ষপথে ঘুরছে সেটা। কিন্তু এই যে যেমন বলেছে এটা কিন্তু পুরোপুরি গোল নয়, সামান্য চ্যাপ্টা। চ্যাপ্টা মানে এই পুরো গোল হতো, তার জায়গায় জিনিসটা না একটু চেপে আছে এই রকম লম্বা। ঠিক আছে, তারপরে গিয়েছে না দিক। সূর্যের আবর্তন পরিক্রমণের ক্ষেত্রে দিকগুলো খুবই ভালোভাবে মাথায় রাখবেন, কারণ সূর্যের আবর্তন এবং পরিক্রমণের দিক একটু গন্ডগোল হতে পারে, এমনকি আমি আমি এখনো পর্যন্ত গন্ডগোল করি। ঠিক আছে, তো গন্ডগোল হওয়া স্বাভাবিক, কিন্তু গন্ডগোল হচ্ছে যাতে না হয় সেটা চেষ্টা করা আমাদের উচিত। তো এখানের ক্ষেত্রে কি না ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটা কোন দিক থেকে ঘুরে, বাম দিক থেকে ডান দিকে, এর মানে পশ্চিম থেকে পূর্বে। ঠিক আছে, কিন্তু এই দিকটা মানে পরিক্রমণ আমাদের কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, পূর্ব থেকে পশ্চিমে। ঠিক আছে, মানে ঘড়ির কাঁটার ঠিক উল্টো দিকে। ঘড়ির কাঁটা আমি ক্যামেরাতে দেখালেও সেটা অ্যাকচুয়ালি হবে না। আপনারা জানেন ঘড়ির কাঁটা কি এরকম ডান হাতে ঘুরে হচ্ছে আবার ভারতে পৌঁছায়। তো এই যে ডান দিক থেকে ঘুরছে এটাকে আমরা কি বলি না পশ্চিম থেকে পূর্ব দিকে। ঠিক আছে, তো মানে সরি, আবার আমি গন্ডগোল করে ফেলেছি। ঘড়ির কাঁটার বিপরীত দিক মিন্স বোঝায় কি না
আবার কম্পিউটার গ্লিচ করছে, ঠিক আছে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিক বলতে কি বোঝাচ্ছে, এই যে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক, অর্থাৎ পশ্চিম টু পূর্ব যাচ্ছে এটা হচ্ছে কিনা ঘড়ির কাঁটার দিক। আর যখন পূর্ব টু পশ্চিম আমরা করছি তখন কি হচ্ছে না, সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিক, পূর্ব টু পশ্চিম। এর মানে পৃথিবী সূর্যের চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ পূর্ব টু পশ্চিম দিকে, ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। নেক্সট আছে সময়। সময় হচ্ছে কি না, মানে এই যে পৃথিবী সূর্যের চারিদিকে যে আবর্তন করছে, এই আবর্তনের একটা নির্দিষ্ট সময় লাগে, সেই সময়টা কত? আমরা সবাই কি বলি না 365 দিন, বাট অ্যাকচুয়ালি 365 দিনের থেকে একটু বেশি। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট আর কি না 46 সেকেন্ড, মানে প্রায় 365.25 ডেজ, বা এটাকে আমরা বলতে পারি 365 পূর্ণ 1/4 দিন, ঠিক আছে। এই সময়টা হচ্ছে লাগছে কিসের জন্য না, আমাদের পৃথিবীর সূর্যের চারিদিকে একবার ঘুরে আসার জন্য। কত? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, বা আমরা এটাকে 365 দিন 6 ঘন্টা বলতে পারি, বাট অ্যাকিউরেটটা জেনে রাখা বেশি বেটার হবে। তো এটা হচ্ছে কি না, পৃথিবীর হচ্ছে সূর্যের চারিদিকে ঘুরতে এই সময়টা লাগছে। এবার বলি, এই যে হচ্ছে আমরা একটা বছর কিসে ধরি না 365 দিনে ধরি, তাহলে এই যে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডের কি হবে, মানে এখন দেখুন আমরা যদি এই বছরটাকে কাউন্ট করি, আমরা হচ্ছে কি করছি না 31 ডিসেম্বর কমপ্লিট, 365 দিন হয়ে গেল, বাট 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড তো রয়ে গেল। এবারে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড এবছরে রয়ে যাচ্ছে, পরের বছর রয়ে যাচ্ছে, অ্যাপ্রক্স 6 ধরুন, মানে যেটা বলতে পারি আমরা হচ্ছে 6 ঘন্টা এবছরের রয়ে যাচ্ছে, পরের বছরে সেম 6 ঘন্টা রয়ে যাচ্ছে, তারপরের বছরে সেম 6 ঘন্টা রয়ে যাচ্ছে, মানে 6 ঘন্টা 6 ঘন্টা করে কিন্তু প্রত্যেক বছরে রয়ে যাচ্ছে। এবার এইভাবে যদি সময় পিছাতে থাকে তাহলে আমরা একটা সময় গিয়ে কি দেখবো, আমরা একটা সময় গিয়ে দেখলাম কি প্রায় 120 ঘন্টা আমাদের, যদি অ্যাপ্রক্স একটা ধরি কি আমাদের 120 ঘন্টা হচ্ছে হয়ে গেছে, ডিলে হয়ে গেছে, সময় পিছিয়ে গেছে, সরি 120 ঘন্টা না, মানে 100 দিন 100 বছর পর কি দেখতে পাচ্ছি, 100 ইন্টু 6 মানে 600 ঘন্টা, 600 ঘন্টা টাইম পিছিয়ে গেছে। এবার 600 ঘন্টা মানে কত কত লম্বা পিরিয়ডের, মানে কতগুলো দিন সেটা একবার হিসাব করে দেখুন। তাহলে এতগুলো দিন হচ্ছে যদি পেরিয়ে যায় তাহলে হচ্ছে আমাদের তখন কি টাইমের স্কেডিউলটা একটু গড়বড় হবে, মানে আমরা হয়তো যে সময় হিসাব করছি কি এই সময় হচ্ছে আমাদের গ্রীষ্মকাল আসা উচিত, সেই সময় গ্রীষ্মকাল আসছে না, তারপর যে সময় হচ্ছে বর্ষাকাল আসা উচিত সেই সময় বর্ষাকাল আসছে না, মানে টাইমের হিসাবগুলো যা আছে একটু গন্ডগোল হওয়া শুরু হবে। যে সময় সূর্যকে যে পজিশনে দেখতে পাওয়া উচিত সেই পজিশনে সূর্য সেই পজিশনে নেই। কেন নেই? কারণ আমরা হচ্ছে 6 ঘন্টাকে মিস করছি। তো এই 6 ঘন্টাকে যাতে আমরা মিস না করি এবং পারফেক্ট ভাবে হিসাবটা চলতে থাকে তার জন্য আমরা কি না 4 বছর অন্তর এই লিপ ইয়ার সিস্টেমটা করেছি। লিপ ইয়ার জিনিসটা কি পরে আছে ডিটেলে বলবো, ঠিক আছে। এবার বলে স্পিড, পৃথিবী কি স্পিডে হচ্ছে সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে। যেহেতু পৃথিবীর যে কক্ষপথ বিরাট বড়, কয়েক কোটি কিলোমিটার, তাই স্পিডও অবশ্যই বড় হবে। প্রত্যেক সেকেন্ডে 30 কিলোমিটার, আই রিপিট প্রত্যেক সেকেন্ডে 30 কিলোমিটার বা ঘন্টায় 1,07,000 কিলোমিটার। মানে ভেবে দেখুন 1 ঘন্টায় আমরা যেখানে এখান থেকে হয়তো একটু দূর পর্যন্ত যাব, হয়তো 100 কিলোমিটার ম্যাক্স, 100 200 300 গাড়ির স্পিডের উপর ডিপেন্ড করছে, কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ধরলাম 500 কিলোমিটার আমরা একটা ঘন্টায় হচ্ছে যেতে পারি। সেখানে পৃথিবী কি আমাদের মতো মানুষকে নিজের গাড়ির উপর চাপিয়ে 1,07,000 কিলোমিটার স্পিডে বই বই করে হচ্ছে করে সূর্যের চারিদিকে ঘুরে যাচ্ছে। তাহলে স্পিডটা হচ্ছে কতটা ম্যাক্স, এই জন্য মনে রাখবেন প্রতি সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার আর ঘন্টায় প্রায় 1,07,000 কিলোমিটার, ঠিক আছে। এবার বলি এই যে অক্ষের কোণ, ঠিক আছে, এই অক্ষের কোণটা এখানে কেন দিয়েছি আপনারা বলবেন তো অক্ষ তো আমাদের হচ্ছে আবর্তনের সময় লেগেছিল। এই অক্ষের কোণটা এখানে আমাদের একটু জেনে রাখতে হবে, কারণ এই অক্ষের কোণটা আমাদের হচ্ছে ঋতু তারপর দিন এই সমস্ত জিনিসগুলো কিভাবে ঘটছে সেগুলো বোঝাতে একটু সাহায্য করবে। তো অক্ষের কোণটা কি, দেখুন পৃথিবীর অক্ষ সব সময় হচ্ছে কি 23.5 ডিগ্রি কোণে কি করে না হেলানো থাকে। এই হেলানো অক্ষ সব সময় একই দিকে উত্তর মেরুর দিকে মানে নির্দেশ করে, ঠিক আছে। এবার এখানটা আমি এটা যে 23.5 ডিগ্রি, এই 23.5 ডিগ্রিটা হচ্ছে একটু বোঝানো, হয়তো লোকের
একটু বুঝতে কষ্ট হবে, তাই পরের ছবিটা দেখে আমরা বুঝে নেবো, ঠিক আছে। দেখুন এটা হচ্ছে অ্যাকচুয়াল, এই যে সাদা লাইনটা দেখতে পাচ্ছি, এই সাদা লাইনটা হচ্ছে অ্যাকচুয়াল আমাদের হচ্ছে যেটা হওয়া উচিত, ঠিক আছে। এবার দেখুন পৃথিবী কি হচ্ছে, যেটা এরকম 90 ডিগ্রি থাকার কথা সেটা কি একটু তেড়ছে আছে, দেখুন এধারে বেঁকে আছে না। তো এবার দেখুন নিরক্ষরেখা আমাদের, যেহেতু পৃথিবীর মেরু রেখা বেঁকে আছে, নিরক্ষরেখা অফকোর্স বেঁকে থাকবে। এই জন্য আমাদের নিরক্ষরেখা কি, এই যে সাদা অংশটা গেছে না, এটা হচ্ছে আমাদের সূর্যের চারিদিকে কক্ষপথ, ঠিক আছে। তো সূর্যের চারিদিকে কক্ষপথের সাথে দেখুন এটা কিন্তু সমান সামঞ্জস্য, পিঙ্ক লাইনগুলো সমান সামঞ্জস্যে কিন্তু নেই, একটু হেলে আছে। তো এবার এই পয়েন্টটার সাথে দেখুন ইকুয়েটরটাকে একেবারে বাদ দিন, আমাদের হচ্ছে নিরক্ষরেখা নিয়ে কাজ নেই, আমরা হচ্ছে কি এই যে মেরু রেখা, এই মেরু রেখাই কি আমাদের অক্ষরেখা, ঠিক আছে। তো এই মেরু রেখা কি হচ্ছে না আমাদের অক্ষরেখা, এই অক্ষরেখা নিয়ে আমাদের কাজ, ঠিক আছে। সরি, এই মেরু রেখা হচ্ছে আমাদের কি না পৃথিবীর অক্ষ, এটা নিয়ে আমাদের কাজ। তো দেখবো, দেখুন এটা হচ্ছে পৃথিবীর মানে কি যাচ্ছে আমাদের কক্ষপথ, কক্ষপথের উপর পৃথিবী কি হচ্ছে না ঝুলে আছে। এবার দেখুন এটা যেখানে এরকম সোজা হওয়ার কথা পৃথিবী, সেটা একটু বেঁকে আছে। এই কারণে যেটা 90 ডিগ্রি কোণ তৈরি করার কথা সেইটাকেই এখানে হচ্ছে কিন্তু 90 ডিগ্রি তৈরি করছে না। কি দেখা যাচ্ছে, দাঁড়ান কালারটা চেঞ্জ করি। দেখা যাচ্ছে কি এই যে অংশটা, এটা হচ্ছে কত হচ্ছে না 66.5 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 66.5 ডিগ্রি, ঠিক আছে। মানে অর্থাৎ কক্ষপথের সাথে আমাদের এই যে পৃথিবীর অক্ষ কত ডিগ্রি কোণে হেলে আছে। যদি বলে কক্ষপথের সাথে আমাদের অক্ষ কত ডিগ্রি কোণে হেলে আছে, স্পেসিফিক ভাবে মেনশন করা থাকে কক্ষপথের সাথে আমাদের অক্ষ কত ডিগ্রি কোণে হেলে আছে, তাহলে বলবেন 66.5 ডিগ্রি। বাট যদি বলে আমাদের এই যে পৃথিবীর অক্ষ কত ডিগ্রি কোণে হেলে আছে, তাহলে সর্বদা বলবেন কি 23.5 ডিগ্রি, ঠিক আছে। এই যে অংশটা দেখছি 23.5 ডিগ্রি, কেন না যখন মেনশন করে দেওয়া হয় কক্ষপথের সাথে হেলানো, তখন কিন্তু আমরা এই যে বড় অংশটা এটাকে হচ্ছে দেখার চেষ্টা করি, এটা কত না 66.5 ডিগ্রি। কিন্তু যখন হচ্ছে বলা হয় কি পৃথিবী নিজের মানে পৃথিবীর অক্ষ কত ডিগ্রি কোণে হেলে আছে, তখন অ্যাকচুয়াল যে অক্ষ মানে এটা তো আসলে অক্ষ হওয়ার কথা, এই অক্ষের সাথে কত ডিগ্রি বেঁকে আছে সেটাকে হিসাব করা হয়, ঠিক আছে। এই জন্যে যদি মেনশন করা থাকে প্রশ্নটাকে ভালোভাবে পড়বেন, যদি কক্ষপথ মেনশন করা থাকে তাহলে হচ্ছে 66.5 লিখতে হবে, যদি কক্ষপথ মেনশন না করা থাকে তাহলে আমরা 23.5 ডিগ্রি দিতে পারি, ঠিক আছে। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। এবার আসি পৃথিবীর পরিক্রমণের সাথে সম্পর্কিত কিছু বিষয়, ঠিক আছে। পরিক্রমণের সাথে সম্পর্কিত কিছু বিষয়গুলোর মধ্যে প্রথমে আছে কি সোলার ইয়ার বা সৌর বছর। সোলার ইয়ার বা সৌর বছর জিনিসটা কি, ঠিক আছে। প্রথমে হচ্ছে সৌর বছর আমরা কি বুঝি, এই যে 1 জানুয়ারি টু 31 ডিসেম্বর, এই যে পুরো টাইম স্প্যানটা, এই যে সময়ের বিস্তারটা, এটাকে আমরা কি বলি না সৌর বছর। কারণ কি আমরা বিশ্বাস করি কি পৃথিবী ধরুন ওই 1 জানুয়ারিতে পৃথিবী যে পয়েন্ট থেকে সূর্যের চারিদিকে ঘোরা শুরু করেছে, ঠিক 365 দিনে এসে সেই পয়েন্টেই ফিরে আসে, ঠিক আছে। এই জন্যে যেহেতু এই পুরো গোটা প্রক্রিয়াটা হচ্ছে ওই 365 দিনের মধ্যে হয়, এই জন্য 365 দিনকে আমরা কি বলি না আমরা বলি সৌর বছর বা সোলার ইয়ার। এই দেখুন সৌর বছর হলো পৃথিবীর সূর্যের চারিদিকে একবার পূর্ণ পরিক্রমণ করার সময়কাল, মানে সূর্যের চারিদিকে পৃথিবী একবার যে পুরো ঘুরে আসছে, মানে এই পয়েন্ট থেকে শুরু করেছে, এই পয়েন্ট থেকে শুরু করে পুরো রাউন্ড করে আবার যখন এই পয়েন্টেই ফিরবে, এই যে একবার পূর্ণভাবে ঘোরা, এই ঘোরাটাই কি না আমরা বলছি সৌর বছর, যেটা হচ্ছে 365 দিন, বাট অ্যাকচুয়ালি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড হয়, আমরা যেটাকে 365 দিন হিসাব করেও কিন্তু সৌর বছর ধরি। তো যদি বলে সৌর বছর কত না 365 দিন, যা মূলত ঋতুচক্র সম্পূর্ণ করার সঙ্গে যুক্ত। ঋতুচক্র সম্পূর্ণ করা মানে এই যে আমাদের ঋতু জিনিসটা আমাদের হচ্ছে কি অমুক টাইমে হচ্ছে শুরু হলো, গ্রীষ্ম হলো, তারপর বর্ষা হলো, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই যে পার্ট বাই পার্ট জিনিসটা হচ্ছে কি একটার পর একটা ঋতু আসছে, এই ঋতুটাও কিন্তু হচ্ছে এরই সাথে সামঞ্জস্যপূর্ণ। কি করে আমরা যদি বা হচ্ছে মেন ঋতু 4টে, ঠিক আছে, কিন্তু আমরা 6টা ঋতু জানি।
তো এই 6টা ঋতুর প্রত্যেকটা ঋতুকে আমরা হিসাব করি কি 2 মাস করে প্রত্যেকটা ঋতু আমাদের পৃথিবীতে স্থায়ী হয়, ঠিক আছে। তো এই 2 মাস করে যদি করা হয় তাহলে 6 দুগুণে 12 মাস। এর মানে বলা হয় কি 12 মাসে যে ঋতুটা হচ্ছে দিয়ে শুরু হয়েছিল, 12 শুরু কি হয় গ্রীষ্ম দিয়ে, তো 12 মাসে গ্রীষ্ম দিয়ে যে শুরু হয়েছিল আবার 12 মাস পরে গ্রীষ্মতেই ফিরে আসবে। যদি বা সেটা মানে যেহেতু আমাদের টাইম প্লাস হচ্ছে আরো কিছু বৈজ্ঞানিক বিষয় আছে যার জন্য হচ্ছে কি এখন আমরা দেখি কি আমাদের গ্রীষ্মকালের পরিমাণটা একটু পিছিয়ে গেছে, ঠিক আছে। তার সাথে এবার কি আছে না, এটিকে সাধারণত ট্রপিক্যাল ইয়ার বা ট্রপিক্যাল সৌর বছর বলা হয়। এই ট্রপিক্যাল ইয়ার ট্রপিক্যাল সৌর বছরটা কি আমি একটু পরে একটা ছবি দিয়ে বোঝাবো, তাহলে ভালোভাবে বোঝাবে, না হলে এখন বুঝালেও মাথায় ঢুকবে না, ঠিক আছে। তাহলে সৌর বছরের সংজ্ঞাটা কি হলো, সৌর বছর হলো একটি বসন্ত বিষুব থেকে পরবর্তী বসন্ত বিষুব পর্যন্ত অথবা সূর্য যখন আকাশে একই স্থানে ফিরে আসে সেই যে মানে পুরো যে টাইমটা পূর্ণকালীন যে সময়টা লাগলো সেটা হচ্ছে কি না সৌর বছর, ঠিক আছে। তারপরে এর গড় দৈর্ঘ্য কত 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, কিন্তু আমরা এটাকে ধরি 365 দিন হিসেবে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এবার এখানে হচ্ছে বুঝিয়ে দিই কি ওই যে ট্রপিক্যাল সৌর বছর জিনিসটা লেখা ছিল, ট্রপিক্যাল সৌর বছরটা কি, ট্রপিক্যাল সৌর বাকি যে সিডেরিয়াল আর অ্যানোমালিস্টিক বছর আছে এগুলো জাস্ট আমি জানানোর জন্য লিখেছি, এগুলোর উপর বেশি ফোকাস করার দরকার নেই। মূলত ট্রপিক্যাল সৌর বছরটা ভালোভাবে বুঝবেন কারণ এটার সাথে কিন্তু লিপ ইয়ারও হচ্ছে জড়িয়ে আছে, ঠিক আছে। তো ট্রপিক্যাল সৌর বছরটা কি না, ট্রপিক্যাল সৌর বছর হচ্ছে ঋতুভিত্তিক 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এখানে 45 করা আছে। এবার অনেকে হয়তো বলবে কি ম্যাম আপনি বলছেন 46 কিন্তু এখানে বলছে 45, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে 46ই হয়, বাট 45 সরি মাই মিস্টেক, অ্যাকচুয়ালি এখানে 45 পয়েন্ট একটু মাইক্রো সেকেন্ড আছে। তো সেই মাইক্রো সেকেন্ডটাকে কাউন্ট না করে যেহেতু 45 পেরিয়ে গেছে তাই আমরা হচ্ছে ওটাকে 46 ধরি, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে এই যে ট্রপিক্যাল সৌর বছরটা এটাকে আমরা হচ্ছে কি না আমাদের ক্যালেন্ডারে হচ্ছে লিখি যেটাকে আমরা বলি গ্রেগরিয়ান ক্যালেন্ডার। গ্রেগরিয়ান ক্যালেন্ডারটাও কি সেটাও পরে বলবো। নেক্সট আছে কি সিডেরিয়াল বছর। সিডেরিয়াল বছরটা কি নক্ষত্রের সাপেক্ষে যখন হচ্ছে এই হিসাবটা করা হয়, মানে একটা বিশেষ নক্ষত্র, সাপোজ আমি ধরলাম কি আমি হচ্ছে ধ্রুব তারা ধরছি, তো ধ্রুব তারাকে আজকে আমি আকাশের যে পজিশনে দেখছি সেই পজিশন থেকে বা শুরু করে সে নিজে যেহেতু সূর্যের পৃথিবীর পজিশন চেঞ্জ হচ্ছে আর নক্ষত্রের পজিশনটাও চেঞ্জ হবে, তো এই সূর্য নক্ষত্রটার পজিশন ধীরে 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 চেঞ্জ হয়ে আবার যখন সেই সেম পজিশনটায় আসবে ওইটার যে সময়কালটা সেটাকে হচ্ছে কি বলা হয় না সিডেরিয়াল ইয়ার, ঠিক আছে। মানে ট্রপিক্যাল ইয়ার হচ্ছে সূর্যের সাপেক্ষে হয়, সিডেরিয়াল কি নক্ষত্রের সাপেক্ষে হয়, যার জন্য হচ্ছে কি ধরা হয় কি 365 দিন 6 ঘন্টা 9 মিনিট 10 সেকেন্ড, যা কিনা ট্রপিক্যাল ইয়ারের থেকে 20 মিনিট বেশি। এটা হচ্ছে নাকি সিডেরিয়াল ইয়ারের সময়। আর তারপরে কি আছে অ্যানোমালিস্টিক বছর বা অ্যানোমালিস্টিক ইয়ার। এটা কি হয় না, এটা হচ্ছে পেরিহেলিয়ান বা আমাদের হচ্ছে যে অপসূর সেই অপসূরের উপর নির্ভর করে কিন্তু হয়। আমি একটা জিনিস ভুল বললাম, এটা অপসূর নয় অনুসূর, ঠিক আছে। তো অনুসূরের সাপেক্ষে হয় কি না, এটাকে এইভাবে দেখা হয় কি কিভাবে বোঝাবো, মানে অপসূর অনুসূর, এখানে অপসূর অনুসূরের স্লাইডটা অনেকটা পরে চলে গেছে, এখানেই দেওয়া উচিত ছিল। তো অপসূর মানে সূর্যের থেকে পৃথিবীর দূরত্বটা কিনা অনেকটা হচ্ছে বেশি, আর অনুসূর সূর্যের থেকে পৃথিবীর দূরত্বটা অনেকটা কম। তো এই অনুসূর অবস্থানে থাকার পর পৃথিবী কি করছে ঘুরছে, ঘুরে অপসূর অবস্থানে যাচ্ছে, আবার ঘুরে ওই সেম অনুসূর অবস্থানে আসার যে সময়কালটা সেটাকেই হচ্ছে ধরা হয় কি না এই অ্যানোমালিস্টিক ইয়ার, ঠিক আছে। যেটা কিনা প্রায় মানে যেটা আমাদের মেন ট্রপিক্যাল ইয়ার, ট্রপিক্যাল ইয়ারের থেকে কত না 25 মিনিট বেশি, 365 দিন 6 ঘন্টা 13 মিনিট 53 সেকেন্ড, ঠিক আছে। এবার বলে আবার যে মানে রিপিট করে দিচ্ছি যে সিডেরিয়াল ইয়ার আর অ্যানোমালিস্টিক ইয়ার এগুলো মনে রাখার দরকার নেই, এর টাইম লাইন মনে রাখার দরকার নেই, এটা জাস্ট মানে ইনফরমেটিভ বলে আমি দিয়েছি। মেন কিন্তু আমরা মনে রাখবো এই যে ট্রপিক্যাল বা সৌর বছর, ট্রপিক্যাল ইয়ার বা সৌর বছর, ঠিক আছে। নেক্সট, নেক্সট আছে লিপ ইয়ার। লিপ ইয়ার জিনিসটা কি, ঠিক আছে, এই লেখাগুলো ছোট ছোট হয়ে গেছে।
লিপ ইয়ার বা অধিবর্ষ হলো এমন একটি বছর যাতে সাধারণত 365 দিনের পরিবর্তে 366 দিন থাকে। অতিরিক্ত এই একটি দিন ফেব্রুয়ারি মাসে যোগ করা হয় যাতে ফেব্রুয়ারি 29 দিনের হয়, সাধারণত ফেব্রুয়ারি কিন্তু 28 দিনের হয়ে থাকে। ঠিক আছে, তো লিপ ইয়ার কেন প্রয়োজন হয়? পৃথিবী সূর্যের চারিদিকে একবার পূর্ণ আবর্তন করতে সময় লাগে গড়ে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। ঠিক আছে, এবার এটা হচ্ছে কিনা ট্রপিক্যাল সৌর বছর। যদি আমরা প্রতি বছর শুধু 365 দিন গণনা করি তাহলে প্রতি বছর থেকে 6 ঘন্টা সময় পিছিয়ে পড়ছে। এবারে যে 6 ঘন্টা সময় পিছিয়ে পড়ছে এটাকে প্রত্যেক 4 বছরে কিনা যোগ করে একটা দিন হিসাব করা হয়। আর একটা দিন হিসাব করে কি লাগানো হয় না, ওই ফেব্রুয়ারি মাসে একটা দিন কাউন্ট করা হয়, যেটা হয়ে যাচ্ছে লিপ ইয়ার। ঠিক আছে, এই ছবিটার মাধ্যমে একটু বুঝাচ্ছি। দেখুন, ট্রপিক্যাল ইয়ার, এইটা হচ্ছে ট্রপিক্যাল ইয়ার। ঠিক আছে, মানে পৃথিবী এখান থেকে শুরু করছে, দিয়ে এই পুরো রাউন্ড আপটা ঘুরে পৃথিবীর আবার এখানে আসতে কত সময় লাগছে? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, বা বলতে পারি 365.25 দিন, বা বলতে পারি 365 পূর্ণ 1/4 দিন। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকিউরেট টাইম। এবার দেখুন, এটা হচ্ছে কমন ইয়ার, মানে যেগুলো আমাদের সাধারণ বছর হয়। ঠিক আছে, যেমন এটা 2026 চলছে, 2026কেই ধরছি। 2026-এ কত দিন আছে? 365 দিন আছে। তো 365 দিন যদি হয় তাহলে কি দেখা যাচ্ছে? ধরুন এই যে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে কি হচ্ছে? সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে একই পয়েন্টে ফিরে আসছে। কিন্তু যদি আমি হচ্ছে 365 দিন ধরি তাহলে সময় তো অনেক আগে শেষ হয়ে গেল, হাতে 6 ঘন্টা তো আরো রয়ে গেল। ঠিক আছে, এবার দেখুন এখানে এটা এখানে রয়ে গেল, আবার এখান থেকে যখন শুরু করবে আবার আমরা পরের বছর 6 ঘন্টা বাদ দিচ্ছি, তো আরো পিছিয়ে পড়বে। আবার তারপরে আবার 6 ঘন্টা বাদ দিচ্ছি, আরো পিছিয়ে পড়বে। যদি ওই 6 ঘন্টা করে আমরা পিছাতে থাকি তাহলে কত দিন আমরা পিছিয়ে পড়বো? ঠিক আছে, এই জন্য কি করা হয়, 4 বছর পর গিয়ে ওই যে হচ্ছে 6 ঘন্টা 6 ঘন্টা করে 4 বছরে যোগ হয়েছে, 6 4 24, 24 ঘন্টাটা দিয়ে কি করা হয়, যে লিপ ইয়ারে কি করা হয় না, একটা দিন যোগ করে দিল। মানে কি হলো, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এক্সাক্ট এই পজিশনে পৌঁছায়। কিন্তু সাধারণ বছরে কি, যেহেতু আমরা 365 দিনেই হচ্ছে একবারে শেষ করে দিলাম, 6 ঘন্টা এক্সট্রা রয়ে গেল, তাই পৃথিবী একটু পিছিয়ে রয়ে গেল। কিন্তু 4 বছর পর ওই যে 6 ঘন্টা 6 ঘন্টা করে যে 4 বছরে 24 ঘন্টা যোগ হয়েছে, ওই লিপ ইয়ারে গিয়ে কি করছে না, সূর্যের টাইম একদিন বাড়িয়ে দিচ্ছে। ফলে সূর্য আবার নিজের সঠিক ট্রপিক্যাল ইয়ারের পজিশনে ফিরে আসছে। ঠিক আছে, এবার বলি কি কেন আমাদের এই ট্রপিক্যাল ইয়ারটা এতটা প্রয়োজনীয়। ঠিক আছে, সরি, কেন তো এখানে লেখা আছে, মানে এই যে টপিক প্রথম না, তা একবার বলে দিই কেন প্রয়োজনীয়। যাতে ওই যে সময়টা আমাদের হাত থেকে চলে যাচ্ছে না, ওই সময়টাকে হচ্ছে মানে আমরা ধরে রাখতে পারি, সামঞ্জস্য করতে পারি। ঠিক আছে, ভালোভাবে বোঝালে কি, সাপোজ ধরুন আমার কাছে 1 গ্লাস দুধ আছে। ঠিক আছে, তো এবার 1 গ্লাস দুধ থেকে আমি লোভে কি করেছি, হাফ গ্লাস খেয়ে ফেলেছি। ঠিক আছে, এবার হাফ গ্লাস যে দুধ খেয়ে ফেলেছি, বাকি হাফ গ্লাস হচ্ছে রয়ে গেছে, ওটাকে মানে মেকআপ দেওয়ার জন্য আমি কি করছি, আবার জল মিশিয়ে দিয়েছি, সমান মাপে হয়ে গেল। তো এটা কিছুটা ওইরকম ব্যাপার। আমরা 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে যদি ধরি তাহলে কিন্তু কাজটা সহজ হয়ে যায়, একেবারে পুরো একেবারে খাপে খাপে একেবারে সঠিক সময়ে আমরা চলবো। কিন্তু আমরা নিজেদের হিসাবের জন্য কি করেছি, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডের বাকি অংশটাকে সরিয়ে শুধু 365 দিন রেখেছি। ফলে আমাদের কি হচ্ছে, ধীরে 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 আমাদের সময় কমছে। এবার সময় যখন কমছে, সেই সময়টাকে মেকআপ তো দিতে হবে, তো জল মেশাও। জলটা কি, একটা বছরেই একেবারে ঢাস করে পুরো একদিনের জল মিশিয়ে দিল। সেটাই হয়ে গেল কি না, আমাদের লিপ ইয়ার। এই লিপ ইয়ারের সিস্টেম কিন্তু আগে ছিল না। ঠিক আছে, লিপ ইয়ারের সিস্টেম আগে ছিল না। আগে কি ধরনের, আচ্ছা ক্যালেন্ডারের ভিত্তি বলে দিই, আগে জুলিয়ান ক্যালেন্ডার চলতো। জুলিয়াস সিজার যে ক্যালেন্ডার বানিয়েছিলেন সেই জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে চলতো। কিন্তু সেই জুলিয়ান ক্যালেন্ডারে গিয়ে কি দেখা যাচ্ছে, জুলিয়ান ক্যালেন্ডারে দেখা যাচ্ছে কি, সেখানে হচ্ছে এই যে সময়টা পিছিয়ে যাচ্ছে, এই সময়টার হচ্ছে কোনো উল্লেখই করা নেই। তাহলে যদি এই সময়টাকে মেকআপ না দেওয়া হয় তাহলে কি হবে, দেখা যাবে কি আমরা হচ্ছে প্রায় 100 বছর, প্রায় 600 ঘন্টা পিছিয়ে গেছি। 6 ঘন্টা 6 ঘন্টা করে করে মানে 100 বছরে আমরা 600 ঘন্টা পিছিয়ে গেছি। 600 ঘন্টা মানে কত সময়।
আমাদের হাত থেকে চলে গেছে যেন, এতটা সময় হিসাবে গড়বড় হতো। এই জন্য তারপরে কি করলো না, পোপ গ্রেগরি দ্য 13th, মানে 13তম গ্রেগরি, পোপ গ্রেগরি, তিনি কি করেছিলেন না এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার হচ্ছে চালু করেছিলেন। তো এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চালু হওয়ার পেছনে কি হয়েছে না, এই যে টাইমের যে মিস্টেকটা, এই মিস্টেকটা হওয়া বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এই এখন যে যে ক্যালেন্ডারটা ব্যবহার করি, এটা কোন ক্যালেন্ডার? এটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। ঠিক আছে, এবার আসি সূর্যের আপাত বার্ষিক গতির বিষয়। অ্যাপিয়ারেন্ট অ্যানুয়াল মোশন অফ দ্য সান। সূর্যের আপাত বার্ষিক গতি কি? সূর্যের আপাত বার্ষিক গতি হলো পৃথিবীর কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরে বেড়ানোর ফলে আকাশে সূর্যের যে স্থান পরিবর্তন দেখা যায় তাকে বলে। এটি আসলে পৃথিবীর বার্ষিক পরিক্রমণ গতির ফল। ঠিক আছে, জিনিসটা কি, আমরা কি বলছি না, পৃথিবী অ্যাকচুয়ালি সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে? অফকোর্স পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সেটাকে আমরা বলছি পৃথিবীর পরিক্রমণ। কিন্তু আমরা নিজেদের চোখে কি দেখছি? আমরা তো পৃথিবী যে ঘুরছে সেটা তো দেখতে পাচ্ছি না। আমরা কি দেখছি? সূর্য পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু ট্রান্সফার হয়ে গেল। ঠিক আছে, যখন গ্রীষ্মকালে দেখবেন সূর্যের অবস্থানটা যে পজিশনে হয়, আপনি নিজের ঘরের ছায়াতেই দেখতে পাবেন, যখন সূর্যের আলো পড়ে যে পজিশনে সূর্যটা আছে, ঠিক শীতকালে দেখবেন তার পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। তো এই যে সূর্যের যে পজিশনটা চেঞ্জ হচ্ছে, এটাকে হচ্ছে আমরা নিয়ে কি বলছি না, সূর্যের আপাত বার্ষিক গতি। আসলে কিন্তু এটা সূর্যের পরিক্রমণেরই ফল, সূর্যের নয়, সরি, পৃথিবীর পরিক্রমণেরই ফল। ঠিক আছে, এর মূল বৈশিষ্ট্য কি? সূর্য প্রতিদিন প্রায় 1 ডিগ্রি করে পূর্ব দিকে সরে যায়। ঠিক আছে, প্রত্যেক দিন 1 ডিগ্রি করে হচ্ছে পূর্ব দিকে সরে যায়। আর তার সাথে কি হয় না, হ্যাঁ এবার বলে দিই, এর সাথে কি আছে না, রবি মার্গ। রবি মার্গের হচ্ছে জিনিসটাকে ভালোভাবে বুঝিয়ে দিই। এবার দেখুন, সূর্য এখান থেকে আকাশে শুরু করলো করে প্রত্যেকদিন 1 ডিগ্রি পূর্ব দিকে সরে যাচ্ছে 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 গিয়ে এই করে আবার তারপরে একটা সময় পর আবার হচ্ছে ফিরে সেম পজিশনটায় চলে এলো। এই যে পুরো ঘুরে যে সূর্য, আমরা যে চোখে দেখছি সূর্যকে একই পজিশনে ফিরে আসতে, এটা হচ্ছে কি না রবি মার্গ। যেমন পৃথিবী কি করছে, সূর্যের চারিদিকে ঘুরছে একটা নির্দিষ্ট পথ ধরে, সেটাকে হচ্ছে আমরা বলছি কক্ষপথ। ঠিক তেমনি সূর্য আমাদের দৃষ্টিকোণ থেকে আকাশের একটা নির্দিষ্ট অংশ থেকে নির্দিষ্ট অংশে ঘুরে আসছে। এই ঘুরে যে আসছে 1 বছরের মধ্যে, এটাকেই আমরা হচ্ছে কি বলছি, ঘোরার পথটাকে বলছে রবি মার্গ। রবি কথার অর্থ সূর্য আর মার্গ কথার অর্থ পথ। ঠিক আছে, আবার হচ্ছে এই যে আছে আমাদের পৃথিবীর অক্ষের সাথে হচ্ছে কি 23.5 ডিগ্রি অক্ষ, মানে হেলানো অবস্থায় আছে আমাদের পৃথিবী। তারপরে কি আছে, সূর্য বছরের উত্তরে সর্বোচ্চ কর্কটক্রান্তি রেখা মানে 23.5 ডিগ্রি উত্তরে পর্যন্ত যায়, আর দক্ষিণে সর্বোচ্চ কিন্তু 23.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত, অর্থাৎ মকরক্রান্তি রেখা পর্যন্তই যায়। এর বাইরে কিন্তু সূর্য যায় না। ঠিক আছে, এটাই কিন্তু হাইস্ট পয়েন্ট। আমি এই যে বলছি না, এই যে ঘুরে আসছে, ঘুরে কোথা থেকে আসছে, এই মকরক্রান্তি রেখা থেকে শুরু করে হচ্ছে কর্কটক্রান্তি রেখায় যাবে, আবার সেখান থেকে ফিরে মকরক্রান্তি রেখায় আসবে। এই যে মকরক্রান্তি টু কর্কটক্রান্তি গিয়ে আবার এই যে মকরক্রান্তি টু কর্কটক্রান্তি রেখায় গিয়ে আবার কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখায় ফিরে আসার যে সময়টা, এর মধ্যে এটাকেই হচ্ছে বলা হচ্ছে সূর্যের আপাত বার্ষিক গতি। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে না, ঋতু পরিবর্তন হচ্ছে আর দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটছে। হ্যাঁ, এবার দেখুন, এই যে অক্ষরেখার জিনিসটা বুঝিয়েছিলাম, অক্ষরেখা কি না আমাদের একটু তেরচা ভাবে আছে। তো তেরচা ভাবে থাকার কারণে দেখুন, পৃথিবী কিন্তু একই একই পজিশনে আছে। ঠিক আছে, ওই পজিশনেই কিন্তু নিজের চারিদিকেও ঘুরছে, আর ওই পজিশনে কি করছে না, সূর্যের চারিদিকে ঘুরছে। এবার দেখুন, আমি যদি বলি এই পজিশনটার কথা, এই পজিশনে কি হচ্ছে না, উত্তর মেরু, এখানে উত্তর মেরু কি হচ্ছে, এত স্পিডে চলে যাচ্ছে। এ দেখুন, এই অংশে কি হবে দেখবেন, মেন উত্তর মেরুটা সূর্যের কাছে থাকছে, রাইট? এই সামার পজিশনে যখন এক্ষুনি আসবেন তখন দেখবেন কি উত্তর মেরুটা কি হচ্ছে না, সূর্যের কাছে থাকছে। এবার উইন্টার পজিশনে উত্তর মেরু সূর্যের দূরে চলে গেল। ঠিক আছে, তো সূর্যের কাছে যখন থাকছে তখন কি হচ্ছে, তখন হচ্ছে কি না আমাদের গ্রীষ্মকাল। আর তারপর যখন দূরে চলে যাচ্ছে তখন কি হচ্ছে, শীতকাল। ঠিক আছে, এটা কিন্তু উত্তর গোলার্ধের মানে উপর নির্ভর করে, কারণ যেহেতু আমরা উত্তর গোলার্ধে থাকি, আমরা মূলত এটা উত্তর গোলার্ধের দৃষ্টিকোণ থেকে দেখব।
এবার দক্ষিণ গোলার্ধে থাকা মানুষ মানে অস্ট্রেলিয়ার দিকে থাকা মানুষ তারা কি করবে, তারা দক্ষিণ গোলার্ধের দৃষ্টিকোণ থেকে দেখবে। তাদের কাছে কি, তাদের কাছে এই দেখুন আমাদের যখন উত্তর গোলার্ধে হচ্ছে মানে উত্তর গোলার্ধ সূর্যের কাছে আসছে, তখন দক্ষিণ গোলার্ধ কি না সূর্য থেকে দূরে সরে যাচ্ছে, মানে আমাদের যখন গ্রীষ্মকাল তখন তাদের শীতকাল। আবার ঠিক উল্টো দিকে যখন আমাদের এখানে শীতকাল হচ্ছে দেখুন দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছে চলে আসছে, মানে তাদের সেখানে গ্রীষ্মকাল। আমাদের এখানে আমরা যে টেম্পারেচারটা দেখবো ঠিক তার অপোজিটটা আমরা হচ্ছে কি এক্সপেক্ট করবো না দক্ষিণ গোলার্ধে আছে। এই যে মানে এটা ঘটছে, এই যে ঋতুটা ঘটছে, এটার জন্য কি না পৃথিবী পরিক্রমণ দায়ী। এটা ফলাফলের বিষয়গুলো, ফলাফল পরে আসছি। আচ্ছা, আপাত গতিটা কি এই ছবিটা থেকে বুঝুন, ঠিক আছে। দেখুন সূর্য তো এখানে মানে স্থির আছে, পৃথিবী তো চারিদিকে ঘুরছে। এর মানে আমরা হচ্ছে যদি সূর্যকে যেভাবে দেখছি প্রত্যেকদিন তার দেখার একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। মানে আমি এখানে দাঁড়িয়ে আছি, আজকে আমি সূর্যকে দেখছি এইখানটা, ঠিক আছে। ধীরে 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 সূর্য কি হচ্ছে সরে সরে যাচ্ছে, ঠিক আছে। আবার কয়েকদিন পরে আবার সরে সরে যাচ্ছে। এই যে সরাটা, এই যে এক পজিশন থেকে অন্য পজিশনে সূর্য যে স্থানান্তরিত হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে, সেইটাকে কি বলছি না সূর্যের আপাত বার্ষিক গতি। আর এই যে মানে এই যে যাতায়াতের যে পথটা, মানে সূর্য এই যে হচ্ছে কর্কট ক্রান্তি টু মকর ক্রান্তি যাচ্ছে, আবার মকর ক্রান্তি থেকে হচ্ছে কর্কট ক্রান্তিতে ফিরে আসছে, এই যে যাতায়াতের পথটা, এই পথটাকে হচ্ছে আমরা কি বলছি না রবি মার্গ, ঠিক আছে। এই যে কিছু রবি মার্গ, রবি মার্গের জিনিসটা যেহেতু বুঝিয়ে দিয়েছি, এ দেখুন এটা হচ্ছে এইখানটা আছে আমাদের হচ্ছে কি, এটা আমাদের এখানে নিরক্ষরেখা আছে, আমাদের 23.5 ডিগ্রি, এখানে হয়তো আমরা থাকবে কর্কট ক্রান্তি রেখা আর মকর ক্রান্তি রেখা এইখানটায়। কর্কট ক্রান্তি রেখা উত্তর গোলার্ধে আছে, মকর ক্রান্তি রেখা দক্ষিণ গোলার্ধে আছে। প্লিজ বি নোটেড, ঠিক আছে, এটাকে মাইন্ডে ভালোভাবে নোট করে নিন। তো কি হচ্ছে সূর্য এবার এই যে দেখতে পাচ্ছি এখানে হয়তো এই কর্কট ক্রান্তি রেখা থেকে এখানে হচ্ছে মকর ক্রান্তি রেখায় গেল, দিয়ে আবার মকর ক্রান্তি রেখা থেকে কর্কট ক্রান্তি রেখায় ফিরে এলো। এই যে যাতায়াতটা আমাদের দৃষ্টিকোণ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা কি অ্যাকচুয়ালি সূর্য জ্বলছে না কিন্তু পৃথিবী পরিক্রমণের ফলে আমাদের মনে হচ্ছে, সেটার যে পথটা সেটাকেই হচ্ছে কি বলছে না রবি মার্গ। তো এই রবি মার্গের কিছু ইম্পর্টেন্ট ডেট আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট ইম্পর্টেন্ট ডেট হচ্ছে কি না 21শে মার্চ। 21শে মার্চ কি আছে না বসন্ত বিষুব, ভার্নাল ইকুইনক্স, ঠিক আছে। বসন্ত বিষুব মানে কি এই সময় সূর্য ঠিক ডাইরেক্ট হচ্ছে নিরক্ষরেখার উপরে থাকে, ঠিক আছে, নিরক্ষরেখার ঠিক উপরে থাকে, ফলে কি হয় না সূর্য দিন এবং রাত্রির পরিমাণ এই অংশে সমান হয়, ঠিক আছে। তো দিন রাত্রির পরিমাণটা সমান থাকার কারণটা কি সূর্য এই অংশে একেবারে ডাইরেক্ট একেবারে নিরক্ষরেখার উপরে থাকে। দিয়ে তারপরে আসে কি 21শে জুন, যেখানে হচ্ছে কি হলো না উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখার উপরে হচ্ছে সূর্য নিজের রশ্মিটা ফেলে, যার ফলে কি হয় উত্তর গোলার্ধে দীর্ঘতম মানে দিন হয়, এটাকে আমরা কি বলি কর্কট সংক্রান্তি। এবার এই যে 21শে জুন, 21শে জুন কিন্তু হাইয়েস্ট পয়েন্ট, ঠিক আছে, মানে কি হচ্ছে 21শে জুন ওই কর্কট ক্রান্তি রেখাতে গিয়ে সূর্য নিজের আলোটা দিল, এটাই হচ্ছে কি হচ্ছে উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হলো। এবার 21শে জুনের পর থেকে কি তিনি আবার সরে 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 কোথায় আসা শুরু করেছেন, এবার আবার দক্ষিণ গোলার্ধে আসা শুরু করেছেন। তো 21শে জুনের পর আবার কি হবে, আবার সূর্য হচ্ছে এবার দক্ষিণ গোলার্ধের দিকে যাওয়া শুরু করবে, দিয়ে মাঝে 23শে সেপ্টেম্বর আসবে। 23শে সেপ্টেম্বর কি হবে সূর্য আবার হচ্ছে এর নিরক্ষরেখার উপর ডাইরেক্ট নিজের লাইট ফেলবে, যার ফলে আবার দিন রাত্রি সমান হবে। দিয়ে তারপরে কি হবে না 22শে ডিসেম্বর আসবে, যেটা হচ্ছে মকর সংক্রান্তি, যে সময় মকর ক্রান্তি রেখা দক্ষিণ গোলার্ধের মকর ক্রান্তি রেখায় হচ্ছে কি হবে না সূর্য নিজের ডাইরেক্ট লাইটটা ফেলবে। তো যেহেতু এবার আমি বলেছিলাম কি আমরা হচ্ছে উত্তর গোলার্ধে থাকি, তো আমরা উত্তর গোলার্ধের সাপেক্ষে দেখবো। তো যখন হচ্ছে কর্কট সংক্রান্তি হচ্ছে তখন কি হচ্ছে উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হচ্ছে, কিন্তু যখন মকর সংক্রান্তি আসছে তখন উত্তর গোলার্ধের দিনের পরিমাণটা ছোট থাকছে, অর্থাৎ দিন হচ্ছে সব থেকে ছোট তখন উত্তর গোলার্ধে। দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে আমরা যদি কথা বলি এটা ঠিক তার এক্সাক্ট উল্টো হবে, ঠিক আছে। তো আমাদের মার্ক কি রাখতে হবে, এই যে 21শে মার্চ 23শে সেপ্টেম্বর এটা কোন দিন, এই দুটো হচ্ছে সেই দিন যেই দিনে হচ্ছে কি না সূর্য ডাইরেক্ট নিরক্ষরেখার উপর নিজের লাইটটা ফেলে, যার ফলে হচ্ছে দিন এবং রাত্রির মানে দৈর্ঘ্যটা সমান হয়। বাকি 21শে জুন এবং 22শে ডিসেম্বর হচ্ছে সেই দিন যেই দিন থেকে হচ্ছে কি হয় না একবার হচ্ছে কর্কট সংক্রান্তি, যেখানে হচ্ছে কি না 21শে জুনে কর্কট ক্রান্তি রেখাতে নিজের লাইটটা ফেলে এবার হচ্ছে সূর্য মকর
মকর ক্রান্তি রেখার দিকে আসা শুরু করেছে। আর তারপর 22শে ডিসেম্বর আবার মকর ক্রান্তি রেখার উপরে হচ্ছে লাইট দিয়ে আবার হচ্ছে কিনা কর্কট ক্রান্তি রেখার উপর দিকে যাওয়া শুরু করেছে। ঠিক আছে, নেক্সট। এবার আসি অপসূর আর অনুসূর অবস্থান। ঠিক আছে, সরি, অনুসূর এবং অপসূর অবস্থান। অনুসূর অপসূর অবস্থানটা কি? দেখুন আমি প্রথমে বলেছিলাম কি সূর্যের যে হচ্ছে এই যে পথটা এটা কি না উপবৃত্তাকার। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু এটা পুরো গোল নেই, কি আছে না একটু লম্বাটে ধরনের। আর সূর্য দেখুন কিন্তু একেবারে মিডিলে অবস্থান করছে না, সূর্য কিন্তু একটু বাম দিকে ঘেঁষে আছে। ঠিক আছে, তো এই জিনিসটা কি, এই যে জিনিসটা এটার ফলেই হচ্ছে কি ঘটছে না আমাদের আমরা কি বলতে পারি, এই যে জিনিসটা যে ঘটছে এর ফলে হচ্ছে আমাদের অপসূর এবং অনুসূর অবস্থানটা আসছে। তো এই অপসূর অনুসূর অবস্থানটা কি, দেখুন সূর্য যেহেতু বাম দিকে আছে, তো এই পজিশনে যখন পৃথিবী আসছে তখন কি হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা কম, কিন্তু আবার যখন এই পজিশনে আসছে তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা কিন্তু বেশি। তো এই যে সূর্যের একটা দিকে অবস্থান তার ফলে কি হচ্ছে পৃথিবী একটা সময় সূর্যের অনেকটা কাছে যাচ্ছে, আরেকটা সময় সূর্য থেকে অনেকটা দূরে যাচ্ছে। তো কাছে যাওয়াকে আমরা কি বলবো না অনুসূর অবস্থান, আর দূরে যাওয়াটাকে আমরা কি বলবো না অপসূর অবস্থান। এই অনুসূর অবস্থান অপসূর অবস্থানে সূর্যের দূরত্ব কতটা থাকছে, যখন পৃথিবীর সাথে সূর্যের অনুসূর অবস্থান হয় মানে পৃথিবী সূর্যের কাছে থাকে তখন হচ্ছে হয় 14,70,00,000 কিলোমিটার। ঠিক আছে, 14,70,00,000 কিলোমিটার, যেটা কোন সময় হয় 3রা জানুয়ারিতে হয়। এটা এই সময় হচ্ছে পৃথিবী সূর্যের কাছে থাকে। অলরেডি এই দিনটা পেরিয়ে গেছে আমাদের। এবার আসি অপসূর অবস্থান। ঠিক আছে, অপসূর অবস্থানে হচ্ছে যখন সূর্য এবং পৃথিবী থাকে তখন হচ্ছে সূর্য এবং পৃথিবীর মধ্যে ডিস্টেন্সটা সব থেকে বেশি হয়। ওই সময় দুজনের মধ্যে ডিস্টেন্স হয় 15,20,00,000 কিলোমিটার। 15,20,00,000 কিলোমিটার, আর সেটা কোন সময় হয় 4ঠা জুলাই সামনে আসছে। তো এই দুটো সময় হচ্ছে কি না পৃথিবীর অনুসূর অবস্থান এবং অপসূর অবস্থান দেখা যায়। আর একটু ডিটেলে দেখবো। তো এবার দেখুন এখানে কিন্তু এই যে লাল যে অ্যারোটা দেখতে পাচ্ছেন না, এটা আমাদের পৃথিবীর অক্ষ। তো অক্ষ হচ্ছে পৃথিবীর ওইভাবে থাকার দরুন কি হচ্ছে না এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর গোলার্ধ কিন্তু সূর্য থেকে উল্টো দিকে আছে, আর দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছে আছে। এর মানে যখন আমাদের অনুসূর অবস্থান হয়, অলরেডি আপনারা ডেট দেখে বুঝেই যাবেন কি যেখানে 3রা জানুয়ারি আছে অবভিয়াসলি সেখানে আমাদের শীতকাল, কিন্তু জিনিসটাকে লজিক্যালি বোঝার জন্য এ করছি কি এই সময় দেখুন এই যে যখন অনুসূর অবস্থান আছে যেটা হচ্ছে 3রা জানুয়ারিতে, যখন সূর্য এবং পৃথিবীর মধ্যে ডিস্টেন্সটা কম 14,70,00,000 কিলোমিটার, তখন হচ্ছে কি না আমাদের শীতকাল। এবার আপনি বলবেন পৃথিবীর কাছে হচ্ছে সূর্য আছে তাও হচ্ছে পৃথিবীর টেম্পারেচার এতটা হচ্ছে কমে যাচ্ছে কি করে, কারণ দক্ষিণ গোলার্ধের টেম্পারেচারটা বেশি থাকবে, কারণ দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছে আছে কিন্তু উত্তর গোলার্ধ সূর্যের অপোজিট দিকে মুখ ঘুরে আছে। দেখুন এর জন্য এখানে হচ্ছে কি হবে না তখন শীতকাল বিরাজমান, কিন্তু দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজমান। এবার আসি এক্সাক্ট উল্টো দিকে। ঠিক আছে, এখানে এসে কি আমরা দেখতে পাচ্ছি না এখানে হচ্ছে উত্তর গোলার্ধ সূর্যের দিকে মুখ করে আছে, দক্ষিণ গোলার্ধ সূর্যের বিপরীত দিকে। সুতরাং এখানে কি হচ্ছে না এখানে যদিও বা ডিস্টেন্স হচ্ছে এখানে বেশি, কিন্তু তাও আমাদের হচ্ছে এই দিকটায় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হবে, আর দক্ষিণ গোলার্ধে এখানে কি হবে না শীতকাল হবে। ঠিক আছে, সুতরাং একটা জিনিস মনে রাখবেন আমাদের যে যে ঋতু, ঠিক আছে, আমাদের টেম্পারেচারটা আমাদের পৃথিবীতে হচ্ছে কোন ঋতুতে কোন টেম্পারেচারটা আসছে এটা কিন্তু আসলে সূর্যের সাথে পৃথিবীর ডিস্টেন্সে ডিপেন্ড করছে না। ঠিক আছে, মানে অপসূর আর অনুসূর অবস্থান কিন্তু হচ্ছে কি আমাদের এটা দেখায় কি কোন সময় কোন ঋতুতে হচ্ছে এই জিনিসটা ঘটছে, কিন্তু আমাদের ঋতু মানে এই ঋতুটা এই সময় যে আসবে সেটার জন্য কিন্তু অনুসূর অবস্থান বা অপসূর অবস্থান কোনোভাবে কিন্তু দায়ী নয়। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই, যখন সাপোজ ধরুন এখানে হচ্ছে সূর্য, সূর্য হচ্ছে কি না এখানে ডিস্টেন্সটা কম, সুতরাং সূর্যকে আমরা একটু কাছ থেকে দেখছি। যখন আমরা কোনো জিনিসকে কাছ থেকে দেখি তখন আমরা কি করি জিনিসটাকে বড় দেখি, কিন্তু যখন জিনিসটা দূরে চলে যায় তখন একটু কি ছোট হয়ে যায়। এই জন্য কি হয় যখন এই যে অনুসূর অবস্থান থেকে অনুসূর অবস্থানে আমরা সূর্যকে কি দেখি একটু বড় দেখি। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা বলা ভুল, কারণ যেহেতু উত্তর গোলার্ধ উত্তর দিকে
মানে অন্যদিকে মুখ ফিরিয়ে আছে, আমাদের কাছে তাও সেটা ছোটই থাকে। কিন্তু এই দক্ষিণ গোলার্ধ থেকে যদি আমরা সাপেক্ষে দেখি, তখন আমরা কি দেখতে পাচ্ছি, সূর্য অনেকটা বড় সাইজের। ঠিক আছে, এবার বলবেন দক্ষিণ গোলার্ধ, আমরা তো উত্তর গোলার্ধের সাপেক্ষে পড়ছিলাম। বুঝে দিচ্ছি, যে দিক থেকে আমরা সূর্যটাকে ডাইরেক্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো যখন আমরা হচ্ছে অনুসর অবস্থানে আছি তখন দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছে, এজন্য দক্ষিণ গোলার্ধ থেকে সূর্যকে দেখলে আমরা হচ্ছে কি দেখছি, বড়। এবার আসি অপসর অবস্থানে। অপসর অবস্থানে কোন দিকটা হচ্ছে সূর্যের কাছে আছে, অপসর অবস্থানে হচ্ছে উত্তর গোলার্ধ সূর্যের কাছে আছে। সুতরাং উত্তর গোলার্ধেও তো একই সাইজে পৃথিবী মানে সূর্যকে দেখতে পাওয়া উচিত। যেহেতু যখন দক্ষিণ গোলার্ধ দেখেছিল তখন হচ্ছে যে সাইজে দেখেছিল, উত্তর গোলার্ধকেও সেই সাইজে দেখতে পাওয়া উচিত, কিন্তু না। কারণ কি, তখন ডিস্টেন্সটা বেড়ে গেছে, ফলে কি ওই সময় সূর্যকে দেখতে ছোট লাগে। ঠিক আছে, উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন হচ্ছে আমরা সূর্যের যে সাইজ দেখি, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালে সূর্যের সাইজটা কিন্তু অনেকটা বড় থাকে। এক বাক্যে উত্তর। ঠিক আছে, নেক্সট। এবার আসি লাস্ট যে জিনিসটা, ঠিক আছে, এই চ্যাপ্টারের, সেটা কি না পরিক্রমণের ফলাফল। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এই জিনিসটা তো আমরা হচ্ছে এতক্ষণ পড়েছি, কিন্তু যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এর ফলে কি কি জিনিসগুলো হচ্ছে, মূলত তিনটে। ঠিক আছে, ফার্স্ট কি না দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস এবং বৃদ্ধি। দিন রাত্রের দৈর্ঘ্যের হ্রাস এবং বৃদ্ধি, এই জিনিসটা কি না যখন পৃথিবী সূর্যের হচ্ছে কাছে যাচ্ছে, পৃথিবী বলা ভুল হবে, আমাদের আগের ছবিটাই আমার এখানে লাগানো উচিত ছিল। তো সেই আগের ছবিটাকে একবার মনে করে দেখুন। আগের ছবিটায় যখন হচ্ছে অপসূর বা অনুসূর অবস্থান ছিল, দুটো সময় উত্তর গোলার্ধে আপনার কি মনে হয় দিনের পরিমাণটা কিরকম হবে? যখন হচ্ছে অনুসর অবস্থান ছিল তখন কি হচ্ছে না সূর্য পৃথিবীতে মানে আমাদের উত্তর গোলার্ধ সূর্যের দিকে উল্টো দিকে মুখ করে আছে। সুতরাং যদি সূর্য উল্টো দিকে মুখ করে থাকে, তাহলে সূর্য থেকে উল্টো দিকে মুখ করে থাকে, তাহলে তো সেখানে হচ্ছে দিনের পরিমাণটা একটু কম হবে, রাত্রির পরিমাণটা একটু বেশি হবে, কারণ তখন শীতকালও চলছে। তখন হচ্ছে সূর্যের থেকে হচ্ছে দূরত্ব অনেকটা মানে মুখ ফিরিয়ে রেখেছে, সুতরাং দেখাই যাচ্ছে না, এরকম ব্যাপার। এই জন্য কি না ওই সময়ে যখন আমাদের এই জন্য শীতকাল আছে না, তখন শীতকালে আমরা কি দেখি, কি আমাদের হচ্ছে যে টেম্পারেচার, টেম্পারেচার কেন বলছি আমি, যখন আমাদের হচ্ছে কি না এই যে দিন এবং রাত্রির পরিমাণ 5টা না বাজতে বাজতে অন্ধকার হয়ে যাচ্ছে শীতকালে। কিন্তু এবার আসি গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে কি হচ্ছে 6:30 বাজে, তখন সূর্য যেন হচ্ছে হেলে দুলে নামছে। তো এই যে মানে ডিফারেন্সটা হচ্ছে, গ্রীষ্মকালে আমাদের দিন এবং রাত্রির পরিমাণটা আলাদা, শীতকালে আমাদের দিন রাত্রির পরিমাণটা আলাদা। এটার জন্য কে দেয়, পৃথিবীর পরিক্রমণ দেয়। এরপরে আসি ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তনের ক্ষেত্রে কে দেয়, পুনরায় পৃথিবীর পরিক্রমণ দেয়। কেন দেয়, একটু আগে এক্সপ্লেন করে দিয়েছি। আচ্ছা, তারপরে আসি সূর্যের আপাত বার্ষিক গতি। সূর্যের আপাত বার্ষিক গতিটা কি, ওই যে সূর্য এই আকাশ থেকে আকাশে এই অংশ থেকে এই গেল, আবার এখান থেকে ঘুরে 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 চলে এলো। এই যে আকাশে হচ্ছে সূর্যের চলনটা যেটা আমরা চোখে দেখছি, এইটাকে আমরা হচ্ছে কি বলছি না সূর্যের আপাত গতি। এর জন্য ওকে দেয় পরিক্রমণ গতি দেয়। ঠিক আছে, সুতরাং আমাদের মূলত এইগুলো হচ্ছে মেন ফ্যাক্ট। ঠিক আছে, আরো আছে, কিন্তু সেগুলো হচ্ছে যত মানে এরই সাব পয়েন্ট গুলো, কিন্তু মেন এই তিনটে। ঠিক আছে। আচ্ছা, আমার এক্ষুনি মনে পড়লো একটা জিনিস হয়তো আমি বলতে ভুলে গেছি। যখন আমাদের অনুসুর অবস্থান এবং অপসুর অবস্থান হয় না, তো যখন মনে রাখবেন কি অনুসুর অবস্থান হয়, অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মধ্যে ডিস্টেন্সটা অনেকটা কাছে হয়, তখন কি হয় না পৃথিবীর যে বেগ, ঠিক আছে, সেটা অনেকটা বেশি। ওই সময় পৃথিবীর স্পিড অনেকটা কিন্তু বেড়ে যায়, মানে পরিক্রমণে। ঠিক আছে, অনেক স্পিডে কিন্তু ওই জায়গাটাকে ক্রস করে চলে যায়। কিন্তু যখন আবার হচ্ছে অপসুর অবস্থানে যায় তখন পৃথিবীর স্পিডটা কমে যায়। সুতরাং আমরা বলতে পারি কি পৃথিবী পরিক্রমণ বেগ অনুসুর অবস্থানে বাড়ে, অপসুর অবস্থানে কমে। ঠিক আছে, তো এরই সাথে আমরা এই ক্লাস মানে এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করেছি। পরের সপ্তাহে পরের চ্যাপ্টারটা নিয়ে আমরা হচ্ছে শুরু করব। তো ভালোভাবে জিনিসগুলোকে হচ্ছে একটু নোট ডাউন করার চেষ্টা করবেন, এবং ধীরে 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 বুঝলে তাহলে সমস্ত কিছু হচ্ছে সহজেই থাকবে। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।